হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ভিভিআইনার। তোমাদের সজীব ভাইয়া তোমাদের সামনে আবারও চলে আসছে আরেকটা ক্লাস নিয়ে। তো যেহেতু আসলে এই ক্লাসটা একদমই নতুন এবং সিনিয়র স্টাফ নার্স যে নিয়োগ পরীক্ষাটা এটার জন্য ডেডিকেটলি করা হয়েছে। এটা ছাড়াও যে ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসটা শুধু সিনিয়র নার্স এক্সামের জন্যই না, এটা পাশাপাশি আ যারা তোমরা অ্যাডমিশন টেস্টে যাবা, নার্সিং অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেখানে দাও না কেন, সো সবগুলার জন্য এটা ইম্পোর্টেন্ট হবে। সো ক্লাসটা যেহেতু একটা ফ্রি ক্লাস, সেজন্য যেন তোমাদের এই ফ্রেন্ডরাও এই ক্লাসটা দেখতে পারে, এইজন্য কষ্ট করে একটু শেয়ার এবং মেনশন করে দাও। যেন ওরা জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে। আচ্ছা, তো ক্লাসটা শুরু করার আগে একটা ব্যাপার আসলে না বললেই না যে আমাদের অডিও এবং ভিডিও নিয়ে কোনো সমস্যা আছে কিনা? যে তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথাগুলা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? এই ২ টা জিনিস একটু আমাকে এনশিওর করো যে আমরা দেখতে এবং শুনতে পাচ্ছি। দেন আমরা ক্লাসের দিকে যাবো। এবং এর ফাঁকে একটু কষ্ট করে শেয়ার করো এবং মেনশন করো তোমাদের ফ্রেন্ডদেরকে। আচ্ছা, সো এদিকে অলরেডি অনেকেই কমেন্ট করতে শুরু করেছে এবং আম কমেন্ট করেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তো একটু কষ্ট করে একটু কমেন্ট করো যে আসলে দেখা এবং শোনা যাচ্ছে কিনা? মেইনলি ক্লাসটা আমি তো বললামই সিনিয়র স্টাফ নার্সের যে এক্সাম হবে সেটার জন্যই আরকি ডেডিকেটলি করা হয়েছে। তবে এটা আসলে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য হেল্পফুল হবে। সো ২ টাই হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। আসলে ইংলিশের ব্যাপারটা কিরকম সব জায়গায় লাগে তো। তো দেখা যায় যে এক ঢিলে ৫ পাখি ব্যাপারটা এরকম। ওকে, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি হচ্ছে আমাদের সাউন্ড এবং ভিডিও নিয়ে কোনো প্রবলেম নাই তেমন একটা। কিন্তু অডিয়েন্স একটু কম। তো অডিয়েন্স এর জন্য একটু শেয়ার করতে হবে। একটু শেয়ার করতে হবে। শেয়ার করতে হবে দেন আমরা হচ্ছে শুরু করব। একটু শেয়ার করো অডিয়েন্সটা একটু বাড়ুক। আমরা একটু দেখি ১-২ মিনিট একটু ওয়েট করি। আচ্ছা। সো আমরা এই ক্লাসে কি করব এটা একটু তোমাদের সামনে ব্রিফ করে ফেলি যে আমাদের এই ক্লাসে যেটা থাকবে সেটা হলো যে আমাদের অনেকগুলা এমসিকিউ যেগুলো আমরা বেছে নিয়েছি। এই এমসিকিউ গুলা আমরা সলভ করে দেখাবো। যে আসলে কেন এগুলোর অ্যান্সার এটা হলো, কেন বাকি অ্যান্সার গুলা হলো না। সো সবকিছু এখানে থাকবে। তো মাঝে মধ্যে তোমাদেরকে একটু আ টাস্কও দেওয়া হবে যে তোমরা এটা জানো কিনা। আর যারা আসলে যদি এমন হয় কোন কোয়েশ্চেন এর অ্যান্সার তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। ওকে? আচ্ছা, আর যদি না জানা থাকে তাহলে আমি তো এটা সলভ করিয়ে দিব। কি কারণে এটা অ্যান্সার হলো। ওকে। সো আমরা এখন তাহলে চলে যাই আমাদের মেইন ক্লাসে। তো শুরুতেই আমাদের একটা টপিক চলে আসছে। তো টপিক বলতে একটা এমসিকিউ চলে আসছে। এই এমসিকিউটা কিরকম? সেটা হলো যে, "We shall visit her if dash time" আচ্ছা, "We shall visit her if dash time" ওকে, ভালো কথা। তো আসলে এই টপিকটা কোথা থেকে আসছে? এই টপিকটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স। কি বললাম? কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই টপিকটা চলে আসছে। কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই টপিকটা চলে আসছে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই টপিকটা চলে আসছে। সো আমরা জানি যে আসলে কন্ডিশনাল অনেকভাবে হইতে পারে। তার মধ্যে মানে সুপরিচিত যে নিয়মটা সেটা হচ্ছে যে আসলে ইফ দ্বারা থাকে। এই ইফ দ্বারা এই সেন্টেন্সে ইফ থাকলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে কন্ডিশনাল ব্যাপার-স্যাপার কিছু আছে। তবে ইফ ছাড়াও অনেক জিনিস থাকলে আসলে কন্ডিশনাল হয়। যেমন আনলেস, আনলেস থাকলে কন্ডিশনাল হয়। তো আমরা ওদিকে যাব না। তো আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতেছি এটা কন্ডিশনাল সেন্টেন্স কারণটা হচ্ছে ইফ। এই যে ইফ, এই ইফটা আছে। ইফ দ্বারা বুঝতেছি যে আসলে ইফ ড্যাশ টাইম উই শ্যাল ভিজিট হার। মানে ব্যাপারটা এরকম আমার যদি সময় থাকে তাহলে আমি তার সাথে কি করব? দেখা করব। আচ্ছা। তো আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম। স্ট্রাকচার হচ্ছে এইরকম। ইফ যুক্ত ক্লজ কি বললাম? এই ইফ যুক্ত ক্লজ যদি এরকম হয়, ইফ যুক্ত ক্লজ এর সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা ইফ ব্যতীত ক্লজ এর সাবজেক্ট প্লাস শ্যাল উইল কি বললাম? শ্যাল উইল, শ্যাল উইল সে শ্যাল উইল বসাবো প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। এটা হলো আমাদের রুল। আচ্ছা, ভালো কথা। তো আমরা দেখলাম তবে এই জিনিসটা একটু এইভাবেও লেখা যেতে পারে। এই জিনিসটা আবার এইভাবে লেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে এই অংশটুকু এই কমার এই পাশে থাকে। এইটা আবার আগে থাকে। এরকমও হইতে পারে। এটা কোনো সমস্যা না। তো এই ইফ যুক্ত ক্লজটা দেখা যায় যে এইটার পরেও থাকতে পারে। এটাও আমাদের কোনো ম্যাটার না। তো যে জিনিসটা এইখানে আছে, এই জিনিসটা কিরকম? জাস্ট হচ্ছে এই জিনিসটা এটার পিছনে, এটা আগে পরে হওয়া আর কিচ্ছু না। আচ্ছা, ভালো কথা। তো আমি দেখলাম এখানে সাবজেক্ট আছে, তারপর শ্যাল আছে। শ্যাল আছে তারপর কি ভিজিট। ভিজিটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মও আছে। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে এই পরবর্তী ইফ যুক্ত অংশে যে ব্যাপারটা আমাকে খুঁজতে হবে, ইফ, ইফ থাকবে সো ইফ এখানে আছে। তারপরে একটা সাবজেক্ট থাকবে এই জায়গাটায়, একটা V1 থাকবে। তো
এইটা হলো আমাদের কথা। মানে আমার যে কাজটা হচ্ছে এই সাবজেক্ট প্লাস V1 টা আমাকে খুঁজে বের করতে হবে। এই সাবজেক্ট প্লাস V1 টা আমি খুঁজে বের করতে পারলে ওইটাই আমাদের অ্যান্সার। আর যেগুলোতে আমি এই জিনিসটা পাবো না সেটা আমাদের অ্যান্সার না। সোজা কথা। আচ্ছা আমি খেয়াল করে দেখলাম এ নাম্বারটাতে খেয়াল করে দেখলাম এখানে সাবজেক্ট আছে কিন্তু এখানে V1 নাই। এখানে সাবজেক্ট আছে V1 নাই। এখানে সাবজেক্ট আছে আচ্ছা ভালো কথা। এ নাম্বার আর বি নাম্বারে দেখলাম সাবজেক্ট প্লাস V1 নাই। তাহলে আমাদের কাজটা কি? এ বাদ, বি বাদ। সি আর ডির মধ্যে আমাদের অ্যান্সার আছে। সি আর ডির মধ্যে আমাদের অ্যান্সার আছে। এখন এইখানেও সাবজেক্ট প্লাস V1, এখানেও সাবজেক্ট প্লাস V1। আচ্ছা ভালো কথা। তো তাহলে আমাদের যে কাজটা করতে হচ্ছে যে আমরা দেখব যে আসলে আমাদের মিনিং এর সাথে কোনটা যায়। এখন আমার যদি হাতে সময় থাকে তাহলে আমি দেখা করতে পারবো। আর যদি আমার হাতে সময় না থাকে আমি দেখা করতে পারবো না। আচ্ছা। তাহলে আমাদের মিনিং এর সাথে যাচ্ছে কি উই হ্যাভ। যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি দেখা করতে যাব। তাহলে মিনিং এর সাথে আমাদের কি ডি নাম্বারটা যাচ্ছে না। আমাদের সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। এই সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আচ্ছা। আশা করি এটা নিয়ে কারো সমস্যা হয়নি। এটা নিয়ে কারো কোনো সমস্যা হয়নি। কারণ খুবই ইজি একটা জিনিস ছিল এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে এটা আমাদের ছিল। আচ্ছা। তো আমরা দেখিয়ে ফেলছি আমাদের অ্যান্সার কোনটা? উই হ্যাভ। উই হ্যাভ হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের ২ নাম্বার কোয়েশ্চেনে। আচ্ছা, বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং। বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং। এখন বার্ডস এর ব্যাপারটা কিরকম? আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এখন পাখির একটা স্বভাব, হ্যাবিট হচ্ছে কি দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম। আমরা যে একটা জিনিস জানি সেটা হচ্ছে কি যখন সায়েন্টিফিক ফ্যাক্ট মানে বৈজ্ঞানিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কর্ম। হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কি বললাম? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। আরেকটা কি রকম? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। হ্যাবিচুয়াল মানে কি যেগুলো অভ্যাস প্রতিনিয়ত করা হয়। সায়েন্টিফিক ফ্যাক্ট মানে কি? বৈজ্ঞানিক ব্যাপার-স্যাপার। ধরো আমি যদি বলি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ কি পানি কি বরফে পরিণত হয়। এটা সায়েন্টিফিক একটা ফ্যাক্ট। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা হচ্ছে আবার কি হইতে পারে? সেটা হলো কি? যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য। তারপরে যেটা হচ্ছে যে আমাদের কি বলে ওটা? আরেকটা আছে সেটা এখন এক্সাক্ট হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, তারপর বৈজ্ঞানিক সত্য। আরেকটা কি আছে? ইউনিভার্সাল ট্রুথ। এই যে ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ। এই জিনিসগুলা থাকলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। অলওয়েজ আমাদের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জিনিসগুলো থাকলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওই জায়গাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া মানে হচ্ছে কি সাবজেক্ট থাকবে, এরপর আমাদের V1 থাকবে, তারপর বাকি অংশ থাকবে। এটা হলো আমাদের মেইন কথা। সো এটা আমাদের মেইন কথা। আমরা একটু খেয়াল করে দেখি এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে। বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং। বার্ডস এর স্বভাবটা কি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাস। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? যে পাখির অভ্যাসটা কি? সকাল হলে কিচিরমিচির করবে। অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। মানে প্রতিনিয়ত দেখা যায়। এটা হলো কথা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এইখানে যেটা হচ্ছে আমাদের কি? V1, সাবজেক্টে V1 কি বললাম? V1 ইউজ করতে হবে। এখানে ভার্বের V1 টা হবে। কি হবে? ভার্বের V1, V1 টা ইউজ করতে হবে। আচ্ছা। তো এখন এই V1 টা কোথায় আছে দেখো তো? V1 টা আছে হচ্ছে বি নাম্বারটাতে। মেইনলি বি নাম্বারটাতেই আছে V1। এটা তো দেখো এটা কি? এটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এটা কি? এটা হচ্ছে কি দেখো কন্টিনিউয়াস ফর্ম। এটা আবার কি? হ্যাভ প্লাস V3 এটা আবার প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। ঠিক না? আচ্ছা। এখানে বাটস উইল দেওয়ার দরকার নাই। এই জায়গাটা উইলটা বাদ দিলেই ভালো শোনা যায়। ঠিক আছে? উইলটা আসলে আমাদের সাথে যায় না। ঠিক আছে? বাটস স্ক্রিপ্ট ইন দ্য মর্নিং এটা ঠিক আছে। উইলটা এখানে কোশ্চেন একটু ভুল হয়ে গেছে। উইলটা এখানে হবে না। আচ্ছা। তো আমরা যে ব্যাপারটা বলতেছিলাম দেখো, এই যে এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে আমাদের দেখো V1 এবং এটা হচ্ছে আমাদের দেখো এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যাপার। ঠিক না? তা এটা হচ্ছে আমাদের কি? দেখা যাচ্ছে যে এটা পারফেক্ট এর একটা ব্যাপার। সো V1 শুধু আছে আমাদের বি নাম্বারটাতে। তাহলে বি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। ওকে। তো এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। তো এই কোয়েশ্চেনটাতে আমরা কি বলি? তো এই কোয়েশ্চেনটা আমরা দেখতেছি যে মাই ইয়ুঙ্গার ব্রাদার ইস ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট।
আচ্ছা। তো এই গ্যাপটার মধ্যে আসলে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে। কি বসাতে হবে? একটা আর্টিকেল বসাতে হবে। এখন এই আর্টিকেলটা আমরা যেটা জানি সেটা হচ্ছে কি? আর্টিকেলের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে হয় আমাদের এ বসবে, নাহলে অ্যান বসবে, নাহলে দা বসবে, না হলে আমাদের ক্রস বসবে। এগুলাই তো হিসাব। এই ৪ টা ছাড়া তো কোনো কিছু বসে না। ব্যাপারটা এরকম না? আচ্ছা, ভালো কথা। তো আমরা জানি যে আসলে আ আর্টিকেলটা ডিপেন্ড করে কিসের উপর? উচ্চারণের উপর। এখন আমরা দেখতেছি ইউনিভার্সিটি এই ইউ থাকলে আমরা জানি যে যদি ইউ থাকে তাহলে ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয় তখন এক্ষেত্রে আমরা এ ইউজ করি। বোঝা গেছে? যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয় তখন আমরা কি ইউজ করি? এ ইউজ করি। এখন আমরা বলতেছি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কি বললাম? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি দেখো এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হইছে। এখন আমরা জানি ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন আমরা আর্টিকেল হিসেবে এখানে এ ইউজ করি। আচ্ছা, তাহলে আমি অপশনে দেখতেছি কোথায় আমাদের আর্টিকেল আছে? এ। সেটা হচ্ছে শুধু ডি নাম্বারটাতে আছে। ডি নাম্বারটাই অ্যান্সার। বাকিগুলো আমাদের অ্যান্সার না। খুবই সহজ জিনিস। যারা এক্সাম আমাদের মেইনলি এটা হচ্ছে আজকের ক্লাসটা কিসের উপর? সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা, জব এক্সামের উপর। তো যারা আপনারা এক্সামে বসবেন, সো তাদের জন্য এই ট্রিকটা কিন্তু ফলো করতে হবে। আমরা জানি যে আসলে আমাদের কিছু প্রবলেমেটিক লেটারস আছে সেটা হচ্ছে ইউ, ও, ঠিক আছে? ইউ, ও। তারপর হচ্ছে আমাদের আ ই আছে, হ্যাঁ? এইচ, এইচ, ও, ইউ, ই এই ৪ টা লেটার দিয়ে আমাদের কোয়েশ্চেন মেইনলি হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউ। যদি ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয় তাহলে এ বসবে। আর ইউ এর মতো যদি না হয় সেক্ষেত্রে এন বসবে। সোজা কথা। আচ্ছা। সো তাহলে আমরা এটা দেখেই সলভ করতে পারলাম। আমরা আজকে আসলে টেকনিক গুলো দেখাচ্ছি যে কিভাবে একটা এক্সাম হলে শর্টেস্ট টাইমে জাস্ট কোয়েশ্চেন দেখেই এটার অ্যান্সার দাগিয়ে আসা যায়। তো এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এইরকম যে আমাদের যেটা হয় আমরা হয়তোবা অনেক সময় পারি কিন্তু আমাদের সময়টা অনেক বেশি লাগে। সময়টা বেশি লাগার কারণে আমরা টাইমলি শেষ করে আসতে পারি না। হয়তোবা দেখা গেছে যে আমরা ইংলিশে সলভ করতে যে সময়টা বেশি লাগালাম, এর ফলে যে ব্যাপারটা হবে যে অন্য সাবজেক্টে আমি সব দাগায় আসতে পারব না। তো এইজন্য আমাদেরকে কোন সাবজেক্টে আমাদের কি রাখা যাবে না? ঘাটতি রাখা যাবে না। আমাদেরকে অবশ্যই সব সাবজেক্টে আসলে কি সব সাবজেক্টে আমাদের যে একটা সক্ষমতা আছে, আমরা যে এই সাবজেক্টে ভালো পারি সেই জিনিসটা প্রুভ করে আসতে হবে। আদারওয়াইজ আমরা কখনোই ভালো করব না। ওকে? আচ্ছা, দেখা যাবে যে একটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতেছি, আরেকটা সাবজেক্টে আমি খারাপ করে আসছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা দেখি আমাদের ৪ নাম্বার কোয়েশ্চেনে হোয়াট ইস দ্য পাস্ট ফর্ম অফ পুট? এই পুট, আচ্ছা ভালো কথা। তো পুট পাস্ট ফর্ম মানে কি? ভি টু ফ্রম। আমরা জানি যে ভি1, ভি2, ভি3 ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো আমরা জানি। তো এটা জানি না এরকম স্টুডেন্ট নাই বললেই চলে। সো এইজন্য ওদিকে আমরা যাচ্ছি না। সো আমরা জানি যে কিছু ভার্ব আছে যাদের সবকিছু সেম থাকে। যেমন আমি যদি বলি কাট, 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 কাট। আবার আমি বলতে পারি কাট, কাট, কাট বলা যায়। আবার আমি এভাবে বলতে পারি সেটা হচ্ছে যে আমি যদি বলি শার্ট, 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 শার্ট এটাও বলা যায়। শার্ট, শার্ট, শার্ট এটা বলা যায়। তো আরো কিছু ব্যাপার আছে। যেমন আমি যদি বলি টেলিকাস্ট, 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 টেলিকাস্ট ৩ টা জিনিসই সেম কিন্তু। আচ্ছা। সিমিলারলি পুট, এই পুটে যে ব্যাপারটা আছে পুট, পুট, পুট। আচ্ছা। মানে এই জিনিসগুলা থাকে কিরকম? যেগুলার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, যেটার V1, V2, V3 কিছু ভার্ব আছে যাদের V1, V2, V3 একই হয়। তাদের মধ্যে আছে এই জিনিসগুলা বেশি ইম্পোর্টেন্ট। এগুলা ছাড়াও বইয়ের মধ্যে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলা থেকে প্রশ্ন আসে। আপনারা যে বই ফলো করেন না কেন সেই বইটাতে দেখবেন যে আসলে এই ওয়ার্ডগুলা কোথায়? এগুলাকে বলা হয় রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব এগুলো একটু দেখবেন। কারণ এগুলা থেকে আমাদের কোয়েশ্চেন বারবার আসে। তো নিচের কোনটার V3 ফ্রম নিচের এটার V3 ফ্রম কোনটা? এরকম আসতে পারে। তো এইজন্য আমরা যেটা বললাম ইম্পোর্টেন্ট যেগুলো আমি একটু বলে দিলাম আপনাদেরকে V1, এই যে কাট, শার্ট, টেলিকাস্ট, পুট এগুলা। তো আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে এগুলা থেকে আপনারা দেখে নিবেন। যে আর কোন ওয়ার্ড আছে যেগুলোর পরে যেগুলার ৩ টা ফর্ম সেম হয়। এগুলো বারবার পরীক্ষায় আসে। তো আমরা তাহলে বলতে পারি কিরকম? সেটা হচ্ছে যে এই যে পুট আমরা বলতেছি পুটের V1, V2, V3 একই হয়। তাহলে এটা হচ্ছে সি নাম্বারটা আমাদের অ্যান্সার। যেহেতু পুটের V3 ফর্ম কি? পুটের V3 ফর্ম পুটই হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? সি। বাকিগুলা হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। সেটা হচ্ছে আমাদের কি বলতেছে? হোয়াট ইস দ্য প্যাসিভ ফর্ম অফ I know him?
আই নো হিম। আচ্ছা, ভালো কথা। আই নো হিম এটার প্যাসিভ ফর্মটা কি হবে? তো মনে রাখবেন যখনই একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটাকে দেখবেন। মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসের ভার্বটাকে আপনাকে দেখতে হবে। সো আপনি যখন দেখবেন যে আম একটা ভয়েস দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে সেটার ভার্ব যেটা থাকবে, এই ভার্বটার ডেফিনিটলি কি? এই ভার্বটা অবশ্যই V3 ফর্মে থাকবে। V3 ফর্মে অবশ্যই থাকা লাগবে। বুঝতে পারছেন? তো আমাকে এটা দেখতে হবে। যেটা V3 ফর্মে আছে সেটা আমাদের অ্যান্সার। আর যেটা V3 ফর্মে নাই সেটা আমাদের অ্যান্সার না, সোজা কথা। তো আমরা একটু দেখলাম এই জায়গাটার মধ্যে বি নাম্বারটাতে নো, এটা V3 ফর্মে নাই। তাহলে বি নাম্বারটা বাদ। আমি দেখলাম এখানে আচ্ছা, আর বাকিগুলো এ নাম্বারেও আছে, সি নাম্বারেও আছে। ভালো কথা। এখন আমরা এ আর সি থেকে দেখব। ওকে? আচ্ছা, এখন যে কথাটা হচ্ছে আমরা সবাই জানি এই যে নো, এই নো এর সাথে নো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর সাথে একটা নো এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু। এটা ডেফিনিটলি বসে। কোথায় আছে? এইখানে দেখা গেছে যে বাই দিয়ে রাখছে। তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে বাকি থাকতেছে এ নাম্বারটা। এ নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। আর খেয়াল করে দেখেন এই যে নোন, নোন টু দিয়ে রাখছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ জিনিস। হি ইজ নোন টু মি। এটা আসলে এত গবেষণার কিছু নাই। খুবই সিম্পল একটা জিনিস। ওকে। তো এরপরে যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম ওয়েটিং ফর ড্যাশ আওয়ার। I am waiting for dash hour. এই যে আবারও আর্টিকেল থেকে কোশ্চেন। আওয়ার এই যে এইস, এই জায়গার মধ্যে একটা আর্টিকেল বসবে। আর্টিকেল হয় আমাদের এ বসবে নাহলে অ্যান বসবে। আমরা কিছু প্রবলেমেটিক লেটারের কথা বলছি। সেটা হচ্ছে আমাদের এইচ ও, এইচ ও ইউ ই, এই ৪ টা প্রবলেমেটিক লেটার থেকে আপনাদের কোশ্চেন আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি কোশ্চেন আসে, এই ৪ টা লেটারের বাইরে থেকে আসবে না। এই ৪ টা লেটার থেকেই আসবে। আচ্ছা, এই ৪ টা লেটারের মধ্যে দেখেন এইচ থেকে কোশ্চেন চলে আসছে। ভালো কথা। তো আমি যেটা বলতেছি যখন এই যে এইচ দেখবেন, এখন এইচ এর উচ্চারণটা এখন এইচ এ দেখেন যদি এইচ এর উচ্চারণটা যদি অ এর মতো হয়, অ এর মতো হইলে তখন আমরা অ্যান বসাবো। কি বসাবো? অ্যান বসাবো। আচ্ছা, ভালো কথা। খেয়াল করে দেখেন বা আরেকটা জিনিস বলা যায় যে আসলে ভালো কথা বলতে গেলে যেটা ভালো একটু শোনা যায় সেটা হচ্ছে যে এইচ এর উচ্চারণটা আসলে এইচ টা উচ্চারিত না হলে, সোজা কথা যেটা হচ্ছে উচ্চারিত না হলে, এটা একটা ভালো জিনিস শোনা যায়। উচ্চারিত না হলে মানে এইচ দেখা যাবে যে উচ্চারিত হচ্ছে না, তখনই আমাদের কি বসে? অ্যান বসে। সোজা কথা। আচ্ছা, খেয়াল করে দেখেন কি রকম যে আওয়ার, এটা যদি আমি বলি বাংলা করি আওয়ার, আওয়ার। এখন দেখেন এইচ এর যে উচ্চারণটা, এইচ এর উচ্চারণটা মেইনলি আমরা কি বলতে পারি? যে আসলে যদি বলি হর্স, যদি বলি হর্স, এই যে হর্স, এই হর্স, হর্স এ কিন্তু দেখা যাচ্ছে এইচ এর উচ্চারণটা হচ্ছে। যেমন হর্স, এইচ এর উচ্চারণটা হচ্ছে কিন্তু এই যে খেয়াল করে দেখেন এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। আওয়ার, আওয়ারে এইচ এর উচ্চারণ হচ্ছে না। তাহলে এই জায়গাটা আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গাটা দেখা যাচ্ছে যে আমাদের কি বসবে? অ্যান বসবে। কি বসবে? অ্যান। তাহলে কোথায় আছে? বি নাম্বারটাতে, বি নাম্বারটা। এদিকে নাইমা লাকি, সাবিয়া ইসলাম সবাই, সুমি সূত্রধার অনেকেই কমেন্ট করেছে। সো যারা কমেন্ট করেছে এবং অ্যান্সারটা দিয়েছে অ্যান, সবাইকে অভিনন্দন। ওকে? আচ্ছা, তো এরপর, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। হুইচ ওয়ান ইস দ্য কারেক্ট স্পেলিং? নিচের কোনটা কারেক্ট স্পেলিং? আচ্ছা, বিলিভ এবং রিসিভড। আপনারা একটু খেয়াল করে দেখবেন বিলিভ, এই বিলিভ, বিলিভ, রিসিভড, বিলিভ রিসিভড। আচ্ছা, ডি যুক্ত করছে, ভিতরে ফ্রম দিয়ে রাখছে। দুইটাই তো কারেক্ট। বিলিভ এটা বানানো ঠিক আছে, রিসিভ বানানো ঠিক আছে। আচ্ছা, মানে এ বি দুইটাই কারেক্ট। এও কারেক্ট, বিও কারেক্ট। আচ্ছা, ডি নাম্বার একটা অপশন দিয়ে রাখছে এ এন্ড বি। তাহলে ডি নাম্বারটাও কারেক্ট। মেইনলি ডি নাম্বারটা। ডি নাম্বারটা হইলে যেটা হচ্ছে যে এ বি দুটাকেই এটা কভার করতেছে। আচ্ছা। এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা এই জায়গাটা একটু দেখলাম যে হুইচ ওয়ান ইস দ্য প্লুরাল ফর্ম? নিচের কোনটা হচ্ছে প্লুরাল ফর্ম? এটা আমাদেরকে বলতেছে। ভালো কথা। ফার্নিচার। এখন আমরা দেখি ফার্নিচার, এই ফার্নিচার কি আনকাউন্টেবল নাউন না? ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। যেমন ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল নাউন। এটা ওয়াটারের কোনো প্লুরাল হয়? হয় না। তাহলে এটা আমাদের শুরুতেই বাদ। ইকোনমিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স। সিমিলার ব্যাপারটা। এই ইকোনমিক্স আনকাউন্টেবল নাউন কোনটা? এ নাম্বারটা আনকাউন্টেবল নাউন, বি নাম্বারটা আনকাউন্টেবল নাউন, ডি নাম্বারটাও আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না।
তাহলে এ বাদ, বি বাদ, ডিও বাদ। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। ডাটামটা বুঝি না বুঝি আনসার। আমার গবেষণা কিছু নাই। এটা হচ্ছে কি না বুঝলেও অ্যান্সার। কি কারণে? সেটা হচ্ছে ফার্নিচার, ইকোনমিক্স, পলিটিক্স এগুলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, ডি বাদ। তাহলে সি নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি যে কি কারণে অ্যান্সার ডাটা। ডাটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সরি, ঠিকই তো? এই যে ডাটা দেখেন, ডাটা, ডাটাম আর ডাটা। ঠিক আছে? ডাটাম এবং ডাটা, ডাটাম এবং ডাটা এখানে খেয়াল করতে হবে সেটা কি রকম যে ডাটাম এবং ডাটা। এই ডাটামটা হচ্ছে সিঙ্গুলার জিনিস। আর ডাটা হচ্ছে প্লুরাল জিনিস। এই ডাটাম, ডাটাম হচ্ছে আমরা জানি আম থাকলে এর পরিবর্তে এ বসে সেটা প্লুরাল করা হয়। ডাটাম হচ্ছে সিঙ্গুলার জিনিস। এর প্লুরাল ফর্ম হচ্ছে ডাটা। ঠিক আছে? তো এই যে ডাটাম যেটা আছে, ডাটামটা হচ্ছে আমাদের কি? আসলে মেইনলি যেটা হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম। এখানে প্লুরাল ফর্ম আ এখানে যে ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেনটা একটু মানে একটু ভেজাল করছে। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম। এখানে লেখা উচিত ছিল এখানে ডাটাম না দিয়ে ডাটাটা অপশনে দিলে ভালো হতো আরকি। হয়তোবা এটা কোনো বিগত সালের কোয়েশ্চেন। কোয়েশ্চেনে একটু ভুল আছে। এই ডাটাম হচ্ছে সিঙ্গুলার জিনিস, ডাটা হচ্ছে প্লুরাল জিনিস। তাহলে মেইনলি এইটা জিনিসটা সিঙ্গুলার প্লুরাল হয়। আর আনকাউন্টেবল নাউন এর আসলে কখনো প্লুরাল হয় না। ঠিক আছে? আচ্ছা। এই জায়গাটা একটু এই ডাটাম অপশনে না দিয়ে ডাটাটা দিলে ভালো হতো। কারণ কি ডাটা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা যে ব্যাপারটা করতেছি, আমরা চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট। এই হু ক্যান ডু ইট এইটার প্যাসিভ ফর্ম কি হবে? হু ক্যান ডু ইট। আচ্ছা, ভালো কথা। এখন আমরা জানি যদি আমাদের হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করার সময় আমরা জানি হু এর পরিবর্তে আমাদের কি বসবে? হু এর পরিবর্তে বাই হুম বসবে। এই হু এর পরিবর্তে বাই হুম বসবে। সি নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে বাই হুম নাই। তাহলে সি বাদ, ডি বাদ। এ আর বির মধ্যে অ্যান্সার আছে। এখন এখন যে কথাটা হচ্ছে আমরা একটা জিনিস জানি। সেই জিনিসটা হচ্ছে কি আমাদের এ আর বির মধ্যে আমরা দেখেই আমরা অ্যান্সার বের করতে পারবো। প্যাসিভ করার কিছু দরকার নাই। এমনি দেখলে বের করা যাবে। কিভাবে? সেটা হচ্ছে আমরা জানি ইটটা হচ্ছে সাবজেক্ট। ঠিক না? আমরা জানি যে আসলে বাই হুম, এই বাই হুম এর পরে অক্সিলারি ভার্ব বসে। বাই হুম এর পরে অক্সিলারি ভার্ব বসে। তারপরে সাবজেক্ট বসে। এটা হলো কথা। কিন্তু এ নাম্বারে বাই হুম এর পরে ইট বসায় দিচ্ছে। বাই হুম এর পরে আমরা জানি WS ওয়ার্ড এর পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সূত্রটাই হচ্ছে কি তো সবার শুরুতে WS ওয়ার্ড থাকবে। WS ওয়ার্ড থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপর কি? তারপর হচ্ছে মেইন ভার্ব থাকবে। এটা হলো মেইন কন্ডিশন। তারপর বাকি অংশ। তারপর প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো মেইন কথা। এখন WS ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব লাগবে। এ নাম্বারে বাই হুম এর পরে অক্সিলারি ভার্ব নাই। তাহলে এ নাম্বারটা হচ্ছে না। তাহলে বি নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমাদের কি বলতেছে? I have to differ dash you on this issue. আচ্ছা। ডিফার এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই ডিফার এর পরে আমাদের কি বসবে? এই ডিফার এর পরে আমাদের কি বসবে? এটা আমাদের বলতেছে। আচ্ছা। তো এটা সবারই জানা উচিত। আমরা জানি যে ডিফার, এই ডিফার, ডিফার এর পরে মেইনলি কি বসে? ডিফার এর পরে মেইনলি কি বসে? আমরা জানি ডিফার, ডিফারেন্ট। ডিফারের পরে আমরা জানি ডিফার এর পরে কি বসে? ফ্রম বসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিফার ফ্রম, ডিফারেন্ট ফ্রম। ঠিক আছে? একটা জিনিস আরেকটা জিনিস থেকে পৃথক, আলাদা। এরকম বোঝাইতে আমাদের ফ্রম বসে। তাহলে এটা কোথায় আছে? সি নাম্বারটাতে। ফ্রমই হচ্ছে অ্যান্সার। গবেষণা কিছু নাই, ফ্রম দ্যা গাছ। আচ্ছা, দ্য বেল হ্যাড অলরেডি বিন। এই জায়গাটা আবার ডিফার ফ্রম হয়। এই জায়গায় উইথ দিয়ে রাখছে। আচ্ছা, এরপরে দেখো দ্য বেল হ্যাড অলরেডি বিন ড্যাশ। দ্য বেল হ্যাড অলরেডি বিন ড্যাশ। ওকে, ভালো কথা। তো আমরা জানি
এই হ্যাড বিন, আচ্ছা, দ্য বেল হ্যাড অলরেডি বিন ড্যাশ। এখানে আমরা যেটা জানতেছি এটা হচ্ছে দ্য বেল হ্যাড অলরেডি বিন ড্যাশ, এটা প্যাসিভে আছে। তাহলে এই জায়গাটা আমাদের কি বসবে? এই জায়গাটা ভি3 বসবে। এই জায়গাটাকে ভি3 বসবে। কারণ এটা প্যাসিভে আছে। আমরা জানি প্যাসিভে থাকলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভার্বটা ভি3 ফর্ম বসাতে হবে। এই হ্যাভ বিন, হ্যাড বিন এগুলো করে ভি3 ফর্ম বসে। এখন এই র‍্যাং যেটা হচ্ছে র্যাঙ্কড, রাং, রিংড কোনটা হবে? আচ্ছা, এটা একটু কমেন্ট করেন দেখি যে আপনারা পারেন কিনা? যারা সিনিয়র স্টাফ নার্স এক্সামের জন্য বসবেন, তারা একটু কমেন্ট করেন যে আসলে এটা আপনারা জানেন কিনা? এটা আপনাদের জানা আছে কিনা? একটু খেয়াল করে দেখেন। এই জায়গায় বলে দিলাম যে ভি3 বসবে। এখানে ভি3 বসবে এটা কনফার্ম। এখন আপনারা একটু বলেন যে এখানে আসলে ঠিক আছে কিনা? এই তো অনেকে কমেন্ট করেছে, নাইমা, সাবিহা সবাই কমেন্ট করেছে যে রাং হবে। আমরা জানি রিং এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হয়? রাং হয়। কি হয়? রাং হয়। আর-ইউ-এন-জি, রাং হয়। তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার, এটা ঠিক আছে। যে এই জায়গাটা আমাদের ভি3 ফর্ম বসছে কি? ভি3 ফর্মটা হচ্ছে আমাদের কি? এইটা, রাং। এরপরে পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মিনস কি? পাস অ্যাওয়ে মিনস হচ্ছে কি? মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে হচ্ছে কি মারা যাওয়া। এটা হচ্ছে আমাদের ব্যাপার। পাস অ্যাওয়ে মানে হচ্ছে কি মারা যাওয়া। এখন মারা যাওয়াটাকে ইংলিশে আমরা কি বলি? সেটাকে আমরা ইংলিশে বলি ডাই। কি বলি? ডাই বলি। আচ্ছা। ডাই বলি, ডাই হচ্ছে মারা যাওয়া। আর ডিসঅ্যাপিয়ার মানে কি? ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। ইরেজ মানে মুছে ফেলা। ফল মানে পড়ে যাওয়া। ডাই মানে মারা যাওয়া। তাহলে ডাইটা আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে ডি নাম্বারটা। ডি নাম্বারটা অ্যান্সার। ওকে? আচ্ছা, এরপর আমরা দেখতেছি আমাদের এর পরের কোয়েশ্চেনটা কি আছে? নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। এই বিউটিফুল এর নাউন ফর্মটা আমাদের কি হবে? আচ্ছা। তবে বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ এ আছে আমরা এটা একটু দেখি। আচ্ছা। বিউটিফুল যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আছে অ্যাডজেক্টিভ এ। অ্যাডজেক্টিভ এ আছে। আমরা জানি যদি একটা ওয়ার্ডের শেষে ফুল থাকে তখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তবে কিছু ওয়ার্ড যাদের নামের শেষে ফুল আছে সেগুলো আবার অ্যাডজেক্টিভ না। যেমন সাইফুল, আশরাফুল এগুলো নাউন। কিন্তু নাম ব্যতীত যেসব ওয়ার্ডের শেষে ফুল থাকে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন যে ব্যাপারটা হলো যে বিউটিফুল এর নাউন ফর্ম কি হবে? আচ্ছা। এখন আমরা দেখি বিউটিফাই হচ্ছে আমাদের ভার্ব। বিউটিফাই হচ্ছে ভার্ব। তারপর বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব এবং বিউটিয়াস আমি কোনো শুনি নাই। বিউটিটা হচ্ছে আমাদের নাউন। বিউটিটা হচ্ছে নাউন। বিউটি হচ্ছে আমাদের নাউন। তাহলে বিউটি এগুলা এ, বি, সি কোনটাই হচ্ছে না। ডি নাম্বারটা অ্যান্সার। বিউটি হচ্ছে নাউন। বিউটিফুল এর নাউন ফর্ম হচ্ছে কি? বিউটি। ওকে? আচ্ছা। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। এখানে আমাদের কি বলছে? তো fill in the blank, he takes a lot of interest dash dash gain। আচ্ছা। এখন এই জায়গায় কি হবে? ইন্টারেস্টের পরে আমাদের ইন্টারেস্টের পরে আসলে আমাদের কোন যেহেতু ৪ টা অপশনের মধ্যে আমি দেখতেছি যে প্রিপোজিশন, তাহলে এই ৪ টা অপশনের মধ্যে কোন প্রিপোজিশনটা এই জায়গাটায় বসবে? আচ্ছা, ইন্টারেস্ট একটা ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্টের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। তাহলে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে বসবে? তো এটা অনেকেরই জানা আছে আমি মনে করতেছি। যারা জানেন তারা একটু কমেন্ট করেন যে আসলে এটার অ্যান্সারটা কি হবে? ইন্টারেস্টের পরে কি বসবে? তো আমরা সঠিক অ্যান্সারটা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টের পরে কি হয়? ইন্টারেস্টের পরে আমাদের ইন হয়। কি বসে? ইন্টারেস্টের পরে ইন বসে। কি বসে? ইন বসে। আচ্ছা, এরপরে দ্যা অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট এর অ্যান্টোনিমটা কি হবে? প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক। এখন দেশপ্রেমিকের বিপরীত শব্দটা কি? আমরা জানি যে দেশদ্রোহী। দেশদ্রোহী। ঠিক না? এটা আমরা জানি। টাউট, টাউট কি হবে? টাউট মানে কি? প্রতারক। টাউট মানে হচ্ছে প্রতারক। টাউট মানে প্রতারক। টাউট মানে প্রতারক। তার ক্রিমিনাল মানে কি? অপরাধী। অ্যাকিউজড মানে অভিযুক্ত। ট্রেইট ট্রেইটর। ট্রেইটর মানে হচ্ছে কি? দেশদ্রোহী। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বি নাম্বারটা। দেশপ্রেমিকের বিপরীত শব্দ হচ্ছে কি? ট্রেইটর। হাউ ড্যাশ মানি ডু ইউ রিকোয়ার ফর দিস ওয়ার্ক? আচ্ছা, এই জায়গায় কি বসবে? তো মানি, এই মানির আগে আমাদের আমরা ৪ টা অপশনে দেখতেছি মেনি, মাচ, ফর, ফিউ। আচ্ছা। তো এইগুলা মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন।
মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা একটা জিনিস জানি, ৩ টা জিনিস। সেটা হচ্ছে মাছ, লিটল, অ্যামাউন্ট। মাছ, লিটল, অ্যামাউন্ট এর পরে আমাদের যে জিনিসটা বসে সেটা হচ্ছে কি? আমরা জানি আনকাউন্টেবল নাউন বসে। আনকাউন্টেবল নাউনের আগে মেইনলি যে ব্যাপারটা হয় সেটা হলো যে এই ৩ টা জিনিস মাস, লিটল, অ্যামাউন্ট এগুলা বসবে। মাস, লিটল, অ্যামাউন্ট বসবে কোথায়? আনকাউন্টেবল নাউনের আগে মাস, লিটল, অ্যামাউন্ট। আচ্ছা ভালো কথা। তো আমরা জানি যে মানিটা, এই মানিটা কি? মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এই ৩ টে জিনিসের মধ্যে যেকোনো একটা জিনিস এখানে বসবে। আমরা অপশনের মধ্যে দেখি যে এই ৩ টা জিনিসের মধ্যে কোনো কিছু আছে কিনা। আমরা দেখলাম মেনি নাই, ফর নাই, ফিউ নাই। কারণ আমরা জানি ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, পরের এখানে ব্যাপার-স্যাপার নাই। তাহলে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, মাছ। মাছ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। মানে হাউ মাচ মানি ডু ইউ রিকোয়ার ফর দিস ওয়ার্ক? এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমরা দেখি সেটা হচ্ছে যে হাউ চার্মিং দ্য সাইট ইজ, ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ মানে কোন সেন্টেন্স? ভালো কথা। তো আমরা জানি যে আমাদের কাছে একটা টেকনিক আছে, সেটা টেকনিকটা হচ্ছে এইরকম। যদি আমরা দেখতেছি এই চিহ্নটা থাকে তখন বুঝি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা সেন্টেন্সের শেষে যদি এই চিহ্নটা থাকে তখন আমরা বুঝি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা। মেইন কথা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন হয়? যে আমরা যখন দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা এই চিহ্নটা থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। কি থাকে? ফুল স্টপ থাকে। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্সের মানে চেনার বুদ্ধিটা হচ্ছে কি? অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে যে মে, মে দ্বারা শুরু হয়। ঠিক না? আমরা জানি যে মে হা মে আল্লাহ ব্লেস হিম এরকম আমরা বলি না? তো দেখা যায় অপারেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এটা থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দ্বারা শুরু হয় বা লেট দ্বারা শুরু হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কি? অবশ্যই এই চিহ্নটা থাকে। ইন্টারজেকশন সাইনটা থাকে। আচ্ছা, আমরা দেখতেছি এই সেন্টেন্সের শেষে এই ইন্টারজেকশন সাইনটা আছে। তাহলে ডেফিনিটলি যেটা হচ্ছে যেহেতু এই সাইনটা আছে তাহলে আমাদের গবেষণা কিছু নাই। আমরা সি নাম্বারটা এইটা হচ্ছে অ্যান্সার। এক্সক্লেমেটরি সেন্টেন্স। গবেষণা কিছু নাই। সেন্টেন্সে এত পড়ারও কিছু নাই। জাস্ট দেখলেই হয়ে যাচ্ছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে? আচ্ছা। এরপরে যে ব্যাপারটা হচ্ছে ১৮ নাম্বারটা হুইচ সেন্টেন্স ইস ইনকারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা ইনকারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা ভুল আছে? I feel unwell, I have a headache, ওপেন পেজ ড্যাশ। তারপরে I wish I could fly। আচ্ছা ভালো কথা। কোনটা আসলে ভুল আছে? এখন আমরা দেখতেছি যে I feel unwell এগুলো সবকিছু ঠিক আছে। কিন্তু সি নাম্বারটা ওপেন পেজ 50, এখন ওপেন পেজ 50 এর আগে প্রিপোজিশন এখানে ইউজ করা হয় নাই। তাহলে প্রিপোজিশন যদি ইউজ করা হয় নাই, গবেষণা কিছু নাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওপেন পেজ 50 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওপেন পেজ 50 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণটা কি? ওপেন পেজ এট 50 হইতো। এট 50 হইতো। তার মানে ৫০ নাম্বার পেজটা খুলো। তাহলে এখানে এট হইতো কিন্তু এখানে মিসিং আছে। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এটাই আমাদের ইনকারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে যাই কোথায়? The word illiterate means a person who does not know how to dash. Illiterate মানে কি? Illiterate মানে হচ্ছে কি যে আসলে illiterate নিরক্ষর। Illiterate মানে কি? নিরক্ষর। মানে যার অক্ষর জ্ঞান নাই। যার অক্ষর জ্ঞান নাই, ধরো আমরা দেখা গেছে যে আমরা বাংলা, ইংলিশ এগুলা পারি। দেখতেও পারি, লিখতেও পারি। বাংলা পারি, ইংলিশ পারি। কিন্তু দেখা গেছে আমাদের যদি দেওয়া হয় যে আসলে আম ধরো জা জা জাপানিজ, হ্যাঁ? জাপানিজ যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে জাপানিজ সাবজেক্টে আমরা আবার ইলিটারেট। কারণটা কি? জাপানিজ সাবজেক্টে আমাদের অক্ষর জ্ঞান নাই। আমরা ওটা দেখে পড়তেও পারব না, ওটা লিখতেও পারব না। এটা হলো সহজ কথা। ঠিক না? ইলিটারেট এটাই আমরা বলতেছি যে আসলে যে পড়তে পারে না এবং লিখতে পারে না তাকে বলা হয় ইলিটারেট। তাহলে আমরা যেটা বলতেছি এই জায়গায় রিড অ্যান্ড রাইট এই জিনিসটা এখানে বলতে হবে যে যে দেখ যে পড়তেও পারে না, লিখতে পারে না সেটাই হচ্ছে কি ইলিটারেট। এ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, he is known to me is an example of dash. He is known to me আচ্ছা is an example of dash মানে কোন সেন্টেন্স? এটা আমাদের বলতেছে। এখন he is known to me এটা ডেফিনিটলি দেখো এইটা এক্সাম্পল অফ সেন্টেন্সের কথা বলছে আর ভয়েসের কথাও বলছে। ভালো কথা। এখন আমরা দেখতেছি যে he is known to me এটার মধ্যে একটা মাত্র ভার্ব আছে। ঠিক না? he is known to me এটা একটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আমরা জানি এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এটা জানি।
এটা সিম্পল সেন্টেন্স। কারণটা হচ্ছে এটার মধ্যে আমরা জানি যে আসলে সিম্পল সেন্টেন্সে জাস্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে কি যে ভার্বকে দেখে টেন্স চেনা যায়। সেটা ফাইনাইট ভার্ব। তাহলে ইজটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক না? সো আমরা দেখতেছি এই সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। তাহলে গবেষণার কিছু নাই। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে অপশনের মধ্যে আমাদের সিম্পল সেন্টেন্স নাই। সেন্টেন্স এটা তো কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স হবে না। কারণটা কি? কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ক্লজ মার্কার থাকে। কনজাংশন ইউজ করা হয়। ক্লজ মার্কার হিসেবে কনজাংশন ইউজ করা হয়। সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ ইউজ করা হয়। তাহলে এগুলা এখানে নাই। তাহলে এ নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটাও হচ্ছে না। তাহলে আমরা দেখতেছি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। আমরা জানি যেহেতু নোন, এই নোনটা আচ্ছা আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরে যখন আমরা জানি অক্সিলারি ভার্বের পরে যদি আমরা দেখি ভি থ্রি থাকে তাহলে গবেষণা কিছু নাই, এটা প্যাসিভ ভয়েস হয়। যেমন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে দেখতেছি আমাদের ভি থ্রি ফর্ম কি নোন আছে। তাহলে আমাদের গবেষণার এখানে কোনো কিছুই নাই। তাহলে ইজ নোন হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, যেটা ডি নাম্বারটাতে আছে। ডি নাম্বারটা অ্যান্সার, প্যাসিভ ভয়েস আছে এটা। ওকে, অনেকে বুঝতে পারতেছে এটা অনেক প্যাসিভ ভয়েস। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি ২১ নাম্বারটা। ২১ নাম্বারটা আমরা পারি কিনা একটু খেয়াল করে দেখি। ২১ নাম্বারটা আমরা পারি কিনা একটু চেষ্টা করে দেখি যে আসলে এই জিনিসটা পারি কিনা। একটু কমেন্ট করি। যারা পারি তারা একটু কমেন্ট করি। তারা একটু কমেন্ট করে যে এটা পারি কিনা। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা কি হবে একটু কমেন্ট করে জানাই। এটার অ্যান্সারটা কি হবে এটা একটু কমেন্ট করে জানাই। এটার অ্যান্সারটা কি হবে একটু কমেন্ট করে জানাই। আচ্ছা, আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে দ্য এক্সাম ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। আচ্ছা, এখানে বিফোর একটা ব্যাপার আছে। বিফোরের একটা ব্যাপার আছে, ঠিক আছে? এটা আমরা জানি বিফোর আগে। বিফোর বিফোরের আগে বিফোরের আগে হইতেছে আমাদের কি হয়? বিফোরের আগে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বিফোর মানে আগে, বিফোরের আগে এখানে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কি সরি, আরে কি পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স হবে সোজা কথা। উম, মানে বিফোর এর আগে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? আমরা জানি সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, তারপর এখানে ভি থ্রি ফর্ম থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে বিফোর এর আগে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে। যদি দেখি যে এই জিনিসটা আছে তাহলে ওইটা অ্যান্সার, না থাকলে বাকিটা অ্যান্সার না। সোজা কথা, এত গবেষণার কিছু নাই। আচ্ছা, তাহলে বিফোর এর আগে হ্যাড প্লাস ভি থ্রি এটা আমাকে অবশ্যই দেখতে হবে। হ্যাড প্লাস ভি থ্রি এটা আমাদের মেইন ফরম্যাট। তাহলে এখানে অপশনের মধ্যে যে এখানে হ্যাড প্লাস ভি থ্রি থাকবে সেটাই অ্যান্সার, আর যেটা থাকবে না সেটা আমাদের অ্যান্সার না। আমি দেখতেছি এ নাম্বার হ্যাজ আছে, বি নাম্বার ডি নাম্বার ডিড দিয়ে রাখছি। তাহলে এ বাদ ডি বাদ বি সি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। তাহলে হ্যাড স্টার্টেড, হ্যাড বিন স্টার্টেড। আচ্ছা, এখন দুটাতে আমরা দেখতেছি যে এখানে হ্যাড হ্যাড প্লাস ভি থ্রি, এখানেও দেখতেছি হ্যাড প্লাস ভি থ্রি, এখানে হ্যাড প্লাস ভি থ্রি, দুইটাই আমাদের ঠিক আছে। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের একটু ব্যাপার স্যাপার আছে। কি রকম ব্যাপার? সেটা হলো যে আসলে আমরা এখানে দেখব যে এক্সামিনেশনটা এক্সামটা আসলে কি আপনা আপনি শুরু হয় নাকি কেউ শুরু করে? এটা এক্সাম কি শুরু এমনি হয়ে যায় নাকি শুরু করা হয়? কারো কর্তৃক এটা শুরু করা হয়। তাহলে এটা কি একটা প্যাসিভ জিনিস না? প্যাসিভ জিনিস হলে আমাদের এখানে যে কাজটা হবে হ্যাড স্টার্টেড এখানে ইউজ না করে হ্যাড বিন স্টার্টেড ইউজ করলে সেটা ফ্রুটফুল হবে। সেটা মানে আসলে খাপে খাপ অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাড স্টার্টেড না হ্যাড বিন স্টার্টেড। দ্য এক্সামিনেশন হ্যাড বিন স্টার্টেড। এইটা হবে। ঠিক আছে? আচ্ছা। পাস্ট পারফেক্ট টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস এর ক্ষেত্রে এটা হবে। আর যদি প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভিতে, যদি এটা প্যাসিভে হয় আর কিছু না। অ্যাক্টিভে হলে এটা হবে, প্যাসিভে হলে এইটা হবে। তাহলে যেটা হচ্ছে সেটা অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের এখানে হ্যাড বিন স্টার্টেড হবে। হ্যাড স্টার্টেড না হয় হ্যাড বিন স্টার্টেড হবে। এখানে একটু ভুল আছে। হ্যাড বিন স্টার্টেড এটা হবে অ্যান্সার। ঠিক আছে? এটা একটু ভুল আছে। মাদার ইজ অলওয়েজ ড্যাশ টু হার চিলড্রেন। মাদার ইজ অলওয়েজ ড্যাশ টু হার চিলড্রেন। এটা আসলে আমাদের ওয়ার্ড মিনিং থেকে আসছে যে মাদার ইজ অলওয়েজ ড্যাশ টু হার চিলড্রেন। এখানে ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে আমরা জানি ক্রুয়েল মানে নিষ্ঠুর। ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। হার্মফুল মানে কি? ক্ষতিকর। ক্ষতিকর বা হুমকি। ইনডোলেন্ট, ইনডোলেন্ট মানে অলস না কি যেন আম এরকম টাইপের। অ্যাফেকশনেট মানে কি? যে স্নেহময়ী। অ্যাফেকশনেট মানে কি? স্নেহময়ী। এইটা হচ্ছে একটা ব্যাপার। স্নেহময়ী, ঠিক না? মানে এটা ভালো বাংলা বলতে স্নেহময়ী।
অ্যাফেকশনেট। সো মাদার ইজ অলওয়েজ অ্যাফেকশনেট টু হার চিলড্রেন। এইটা হচ্ছে আমাদের ব্যাপার, এ নাম্বারটা। এ নাম্বারটা এখানে ঠিক আছে। অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট ঠিক আছে। বাকিগুলা যাচ্ছে না। ক্রুয়েল, হার্মফুল, ইনডোলেন্ট এগুলা যাচ্ছে না। বুঝতে পারছো? এগুলা যাচ্ছে না। তাহলে এগুলো আমাদের হচ্ছে না। বি, সি, ডি কোনটাই হবে না। আমাদের এ নাম্বারটা অ্যান্সার। অ্যাফেকশনেট মানে স্নেহময়ী। মা তার সন্তানের কাছে অলওয়েজ কি স্নেহময়ী। আমরা জানি যে আসলে আমার দুনিয়াতে মায়ের মতো মানে আদর আসলে কেউ করে না। হ্যাঁ? এটা হলো আমরা জানি। পিতা-মাতার মতো আসলে আ কেউ তোমাকে ইয়া করবে না। এটা খুবই স্বাভাবিক। তো they were disturbing us is an example of dash. They were disturbing us. এটা আসলে কোন টেন্সের ব্যাপার? তা আমরা জানি যে আসলে একটা সেন্টেন্সের মধ্যে যদি was were থাকে এবং আমরা জানি ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটাকে আমরা বলি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা জানি। ঠিক না? তো যেহেতু এখানে দেখো was were এর মধ্যে were আছে ডিস্টার্বিং, ডিস্টার্বিং আমরা জানি ডিস্টার্ব। এই ডিস্টার্বের সাথে আমরা যে কাজটা করছি ডিস্টার্বের সাথে আইএনজি যুক্ত করছি। সেটা কি হয়ে গেছে? ডিস্টার্বিং হয়ে গেছে। ডিস্টার্বিং হয়ে গেছে। ডিস্টার্বের সাথে আইএনজি যুক্ত করে কি হয়েছে? ডিস্টার্বিং হয়ে গেছে। ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়্যার আছে তারপর ভার্বের সাথে আইএনজি, কোনো গবেষণার কিছু নাই। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে? সি নাম্বারটাতে। সি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো হি ওয়াজ deprived ড্যাশ হিজ প্যারেন্টাল প্রপার্টি। তা আমরা জানি deprived এর পরে অলওয়েজ কি হয়? deprived এর পর অলওয়েজ অফ হয়, যেটা মিনিং হচ্ছে বঞ্চিত। বঞ্চিত। এটা হলো কথা যে ডিপ্রাইভড এর পরে অলওয়েজ আমাদের প্রিপোজিশন হিসেবে কি বসবে? অফ বসবে। অফ কোথায় আছে? সি নাম্বারটাতে। গবেষণা কিছু না, এটাই অ্যান্সার। কারণটা কি? এটা ফিক্সড প্রিপোজিশন। এটা না আসলে তেমন কোনো কিছু করার সুযোগ নাই। এটা হলো মেইন কথা। বুঝতে পারছো? ডিপ্রাইভড অফ হিজ প্যারেন্টাল প্রপার্টি। বঞ্চিত। এরপরে আমরা যে যেখানে চলে যাব, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? নিচের কোনটা কারেক্ট স্পেলিং? আহ এটা মনে হয় যক্ষ্মার ইয়া না? টিউবারকুলোসিস। এটা আমরা জানতাম। এটা কোনটা হবে? এইটার অ্যান্সার কি হবে? খেয়াল করে দেখো। টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মানে এটার কারণ যক্ষ্মা, মানে ভাইরাসের নাম, যে ভাইরাসের কারণে যক্ষ্মা হয়। তো এটা হচ্ছে সেই জিনিস দেখো। এটার অ্যান্সারটা কি হবে? এ নাম্বারটা টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এর মানে কি? এটা একটা ভাইরাসের নাম যেটা হচ্ছে যেটার কারণে যক্ষ্মা রোগ হয়। টিউবারকুলোসিস। যতটুকু আমি জানি। ওকে? আচ্ছা, তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কি যে নাউনটা দেখা যায় না। দেখা যায় না। দেখা যাবে না, এটা হলো মেইন কথা। দেখা যায় না। দেখাই যাবে না। তুমি খেয়াল করে দেখো, সহজ কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো দেখা যায় না। পাবলিক দেখা যায়, তাহলে এটা হচ্ছে না। দুধ, মিল্ক দেখা যায়। টাইগার, বাঘ দেখা যায়। তাহলে এ, সি, ডি তিনটাই বাজ, কারণ এগুলো দেখা যায়। আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন মানে দেখা যাবে না। আর অনেস্টলি তুমি দেখবে যে দেখা যায় না, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। মানে যখন ক্লাসে বসে যাও, তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমরা যখন ইংলিশ ক্লাসে বসে যাও মনে হয় যে ইংলিশের মতো সহজ ক্লাস আর একদমই নাই। এরকম হয় কিনা? পৃথিবীর সবচেয়ে সহজ ক্লাস মনে হয় ইংলিশ। এরকমই মনে হয়। ঠিক না? এত সহজ ক্লাস দেখা যায় যে আসলে দেখলেই পারা যায়। দেখলেই হয়ে যায়। সেকেন্ডের মধ্যেও অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে কেমনে কি? তোমাদের মাথায় এরকম কাজ করে? তোমাদেরও এরকম হবে যখন তোমরা প্র্যাকটিস করবা, পারবা, মানে বারবার প্র্যাকটিস করবা দেখবে যে এরকম তোমাদেরও হয়ে গেছে। কঠিন কিছু জিনিস না। খুবই সহজ। তোমাদের যে ইয়েটা আছে সেখানে সহজ। He was given dash smoking. মনে রাখবা গিভেন আমরা জানি গিভ আপ। কি নাম? গিভ আপ মানে কি? ত্যাগ করা। গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ মানে কি? ত্যাগ করা। আচ্ছা। হি হ্যাজ গিভেন আপ স্মোকিং। গিভ এর পরে আপ থাকলে সেটা দ্বারা ত্যাগ করা বোঝায়। সে আসলে কি স্মোকিং ছেড়েছে। সিগারেট খাওয়া, ধূমপান করা সে ছেড়ে দিয়েছে। তাহলে গিভেন আপ হবে। কি হবে? আপ হবে। তাহলে আপ কোথায় আছে? বি নাম্বারটাতে। বি নাম্বার অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে? এরপরে কোশ্চেনটা, রহিম হ্যাজ বিন ইল ড্যাশ স্যাটারডে লাস্ট। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের ২ টা জিনিস এখানে লাগবে, যেটা বারবার পরীক্ষা তোমাদের এইবারও আসছিল। এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বেশি আসে। যারা আপনারা সিনিয়র স্টাফ নার্স এক্সামের জন্য বসে যাবেন, আপনাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা। মনে রাখবেন ফর। এই ফর এর পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। ফর কখন ইউজ করা হয়? একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে। ব্যাপ্তিটা কতক্ষণ? কাজের ব্যাপ্তি, ডিউরেশন। ফর ইউজ করা হয় ডিউরেশন এর ক্ষেত্রে, যে একটা কাজ কতক্ষণ ব্যাপী হচ্ছে। আর একটা কাজ কখন শুরু হইছে?
কখন শুরু হইছে, কখন শুরু হইছে? এই জায়গাটা বুঝায় এটা। কখন শুরু হইছে? কখন শুরু হয়েছে? স্টার্টিং পয়েন্ট। কখন শুরু হয়েছে? মানে কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং। স্টার্টিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি বসে? স্টার্টিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, তখন আমাদের সিন্স বসবে। কি বসবে? সিন্স বসবে। রহিম হ্যাজ বিন ইল ড্যাশ স্টারডে সরি ড্যাশ স্যাটারডে লাস্ট। এখন আমি যদি বলি রহিমের অসুস্থতা কখন থেকে শুরু হয়েছে? অ্যান্সারটা আসবে কি? শনিবার থেকে। শনিবার থেকে। তাহলে শনিবারটা হচ্ছে কি? শনিবারটা স্টার্টিং পয়েন্ট। ওর অসুস্থতা শুরু হওয়ার। ঠিক না? তাহলে আমাদের এখানে কি যাচ্ছে? এখানে সিন্সটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে সিন্স যায়। কারণ কি স্যাটারডে থেকে তার আসলে সে অসুস্থ। ঠিক না? তাহলে শুরুর সময়টা হচ্ছে শুরুর সময়ের আগে কি বসবে? সিন্স বসবে। স্যাটারডে হচ্ছে তার অসুস্থতা শুরু হওয়ার সময়টা, এর আগে আমাদের সিন্স বসছে। তাহলে সিন্স কোথায় আছে? বি নাম্বারটাতে। বি নাম্বারটা অ্যান্সার। ওকে। আচ্ছা এরপর আমরা চলে যাই আমাদের ২৯ নম্বর কোয়েশ্চেনটাতে দ্য অ্যান্টোনিম অফ অনারারি। অনারারি মানে কি? অ্যান্ড অনারারি মানে কি? যে আসলে কি যেটা সম্মানী, সোজা বাংলা কথায় বলতে গেলে সম্মানী, ঠিক না? তো এই সম্মানের বিপরীত শব্দ কি হবে? এটা মনে হয় হয়েই গেছে। এটা আসলে একটা বিগত সালের কোয়েশ্চেন যেটা বারবার পরীক্ষায় আসছে। অনারারি এইটার এটার কি বসবে? এটার বিপরীত শব্দ কি বসবে? দ্যা অ্যান্টোনিম অফ অনারারি এইটার বিপরীত শব্দ কি বসবে? অনারারি মানে কি? অবৈতনিক। সোজা কথা বলতে গেলে অনারারি মানে কি? সম্মানী, অবৈতনিক। অবৈতনিক একটা ব্যাপার। ঠিক আছে? অবৈতনিক একটা ব্যাপার। সেটার হচ্ছে কি অ্যান্টোনিম হচ্ছে স্যালারিড। স্যালারিড মানে কি? যে আসলে যেটা বৈতনিক। বোঝা গেছে? অনারারি মানে হচ্ছে অবৈতনিক। আর স্যালারিড মানে কি? বৈতনিক। মানে যেটা বেতন দেওয়া হয়। এরপরে আমাদের যে ব্যাপারটা আসছে, হি ইস ড্যাশ এলএলবি। হি ইস ড্যাশ এলএলবি। আচ্ছা ভালো কথা। এলএলবি, এই এলএলবি যেটা আমরা বলি যেমন বিএ বলি, এমএ বলি, এমএ বলি, এলএলবি বলি। এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন এর ব্যাপারটা কিরকম? অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি সংক্ষেপণ। যেমন বিএ মানে কি? ব্যাচেলর অফ আর্টস। এমএ মানে কি? মাস্টার্স অফ আর্টস। তাহলে এগুলোকে আমরা সংক্ষেপে আসলে বিএ, এমএ বলতেছি। তাহলে এলএলবিও সংক্ষেপে এখানে আছে। আর আমরা জানি সংক্ষেপে কোন জিনিস বুঝাইলে আমাদেরকে দেখতে হয় এই শুরুর এই অ্যাব্রিভিয়েশন এর যে শুরুর যে লেটারটা এইটা যেমন এলএলবি এলটা আছে। আর এল এর উচ্চারণটা আসলে কিসের মতো? এল এর উচ্চারণটা আসলে কি ভাওয়েলের মতো না কনসোনেন্টের মতো? এটা আমাকে দেখতে হবে। যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসবে। কনসোনেন্টের মতো হইলে আমাদের এ বসবে। আচ্ছা। এল, 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 এ, এ, এ। এ এর উচ্চারণটা ভাওয়েলের মতো না? এ, 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 ই, আই, ও, ইউ। দেখা যাচ্ছে যে এলএলবির যে এ টা আছে, এই এ এর উচ্চারণটা আসলে ভাওয়েলের মতো। কিসের মতো? ভাওয়েলের মতো। আর ভাওয়েলের মতো বুঝাইলেই সেক্ষেত্রে আমরা এন বসাই। কি বসাই? এন বসাই। তাহলে আমাদের এখানে যেটা হবে অ্যান এলএলবি। অ্যান কোথায়? অ্যান এলএলবি। অ্যান এলএলবি। অ্যান এলএলবি আছে এই জায়গাটায়। ঠিক আছে? তাহলে অ্যান এলএলবি হবে। অ্যান কোথায় আছে? আমাদের বি নাম্বারটাতে। তাহলে বি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। বি নাম্বারটাই তো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক না? আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের একটা প্রসেস যেটা দেখলেই আমাকে যখন অ্যাব্রিভিয়েশন থাকবে তখন আমাকে অ্যাব্রিভিয়েশন এর শুরুর লেটারটা দেখতে হবে। যদি এই লেটারটা আমি দেখে বুঝি যে এটা ভাওয়েলের মতো তাহলে আমাদের অ্যান বসবে। আর যদি বুঝি কনসোনেন্ট এর মতো সেক্ষেত্রে আমাদের এ বসবে। আচ্ছা আমাদের এই ক্লাসটা আমাদের যারা আপনারা আ সিনিয়র স্টাফ নার্স এক্সাম দিবেন আরকি। আ আপনাদেরকে বারবার বলতেছি যে আমাদের আসলে বিবিএনআর কর্তৃক যে আসলে আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। এখানে আমাদের দক্ষ টিচাররা এখানে ক্লাস নিয়ে যাচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই আসলে আমাদের বিবিএনআর স্টুডেন্ট একটা সময় ছিলেন। কারণটা আমাদের বিবিএনআর তো যাত্রা মোটামুটি ৫ বছর হয়ে গেছে। ৫-৬ বছর হয়ে যাচ্ছে। তো ডেফিনিটলি দেখা যাচ্ছে যে ওই টাইমে হয়তোবা আপনারা বিবিএনআর সাথে অ্যাডমিশন টাইমে আপনাদের নার্সিং অ্যাডমিশন টাইমে হয়তোবা আপনারা আমাদের সাথে ছিলেন না বা জয়েন করতে পারেন নাই। কিন্তু এইবার কিন্তু আপনারা সেই সুযোগটা পাচ্ছেন যে আসলে বিবিএনআর এর সাথে আপনাদের প্রস্তুতিটা একদম পাকাপোক্ত করার, মজবুত করার। তো আমাদের যারা টিচার প্যানেলে যারা আছে সবাই আসলে অনেক দক্ষ এবং মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স তাদের আছে। তো ডেফিনিটলি শুধু ইংরেজি না, ইংরেজির জন্য আমি আছি। তো আমার আসলে দক্ষতা বলতে প্রায় ২০১৮ সাল থেকে আমি ইংরেজি ক্লাস নিয়ে যাচ্ছি বিভিন্ন অ্যাডমিশন, জব এগুলা জায়গায়। তো এটা ছাড়া আরো বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের বাকি যারা টিচার প্যানেলে আছে
তারা লাইক হচ্ছে আমাদের জিকে এর জন্য আমাদের ২ জন টিচার আছেন। হ্যাঁ? তো এখানে হচ্ছে আমাদের ইসিয়াম ভাই, তারপর নাসির, হ্যাঁ? এরা আপনার জিকে এর জন্য আছে, বাংলার জন্য আছে, সবাই আছে। তারা মোটামুটি ভালো এক্সপেরিয়েন্সড এবং ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। হ্যাঁ? যেমন আমার ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি, এক্সামে ঢাকা ইউনিভার্সিটির আরকি। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো তারা দেখা যাচ্ছে তারা মেডিকেল, তো মোটামুটি খুব ভালো জায়গা থেকে, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তারা আপনাদের ক্লাস নিবেন। সো আপনারা একটু আমাদের সাথে থাকেন। আমাদের যে পেইড কোর্সটা আছে সেটাতে এনরোল করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় যে আসলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আম অর্জনে দিবেন যতটুকু সম্ভব আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। সো আমরা আজকের এই ক্লাসটাতে দেখালাম কিভাবে আসলে খুব অল্প সময়ের মধ্যে একটা কোয়েশ্চেনের সলভ করা যায় এবং জাস্ট অপশন দেখেই অ্যান্সার বসানো যায়। সো এই টেকনিক গুলা। সো আমি বারবার বলব যে ইংলিশে ভালো করার জন্য এই প্র্যাকটিসের বিকল্প নাই। আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বিগত সালের কোয়েশ্চেন গুলো বারবার সলভ করতে হবে। একটা বই ধরে আপনারা বিগত সালের কোয়েশ্চেন গুলা সলভ করবেন। তাহলেই সম্ভব। তাহলেই ইংলিশে ভালো করা সম্ভব। ইংরেজিতে ভালো নাম্বার তোলা সম্ভব। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।